আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভ্রমণের এই সিরিজে। ভারত এবং চীন এই দুই দেশের মাঝে ল্যান্ডলকড আয়তাকার নেপাল সহস্র বছর ধরে বজায় রেখেছে তার নিজস্ব সংস্কৃতি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ 8টি 8000 মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ রয়েছে নেপালে। হিমালয়ের অপরূপ সৌন্দর্য, নয়নাভিরাম ল্যান্ডস্কেপ, চিতওয়ানের মতো জঙ্গল, সহজ সরল নেপালি মানুষজন, দুর্দান্ত সব বেড়াবার জায়গা, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক মেলবন্ধন, এই সব কিছু নেপালকে অবশ্যই করে তুলেছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর পর্যটকেরা ছুটে আসেন নেপালে। লুম্বিনী, কপিলাবস্তুর কাছে নেপালের এই ছোট্ট জায়গায় আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন শান্তি আর মুক্তির বাণী নিয়ে। আমাদের দিয়েছিলেন জীবনের কষ্ট লাঘবের জন্য এক নতুন পথের সন্ধান। আজ এই ভিডিওতে, মানে আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় পর্বে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী আর তার বেড়ে উঠবার জায়গা কপিলাবস্তু। আগের পর্বে আপনারা দেখেছেন আমি আর পৃথ্বীজিৎ কিভাবে কলকাতা থেকে বিমানে গোরখপুর হয়ে লুম্বিনী পৌঁছেছিলাম। না দেখে থাকলে প্লিজ দেখে নিন, ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আমাদের লুম্বিনীর গল্প। আজকে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি 2023, আর আমরা এখন আছি লুম্বিনীতে, নেপালের লুম্বিনীতে। এখন বাজে সকাল 9:30 ভারতীয় সময় আর 10:45 নেপালি সময়। লুম্বিনীতে আমরা ছিলাম লুম্বিনীর মেইন চকের পাশেই হোটেল গ্র্যান্ড কসমোতে। ভাড়া পড়েছিল 2200 টাকার মতো ভারতীয় মুদ্রায়। ঘরদোর ভালোই, খাবার দাবারও বেশ ভালো। আমরা এখন আগে ব্রেকফাস্ট করার জন্য জায়গা খুঁজছি। সব ঠান্ডা। 2 জায়গা কিতনা লেতে হো? এক প্লেট 60 রুপিয়া। ব্রেকফাস্টের পর লুম্বিনী চক থেকে 750 নেপালি টাকায় টোটো ভাড়া করে চললাম লুম্বিনী পার্কের উদ্দেশ্যে। আমাদেরকে পুরো লুম্বিনী উদ্যান ঘুরিয়ে আবার চকে ফিরিয়ে নিয়ে আসবে, এই ছিল চুক্তি। লুম্বিনীর প্রধান এবং একমাত্র আকর্ষণ হলো এই লুম্বিনী পার্ক। এখানে একটা কথা বলে রাখি, টোটো বা গাড়ি ছাড়া লুম্বিনী পার্ক বেড়ানো কিন্তু বেশ কষ্টকর হবে। এই হচ্ছে এন্ট্রান্স মায়াদেবী টেম্পলে এবং পুরো মন্দির কমপ্লেক্সের। লুম্বিনী পার্কে গৌতম বুদ্ধের জন্মস্থান মায়াদেবীর মন্দির তো রয়েইছে, সেই সাথে আছে বিভিন্ন দেশের তৈরি দুরন্ত সব মন্দির আর স্তূপ। সেগুলো কিন্তু একে অপরের থেকে বেশ দূরে। গাড়ি রিজার্ভ করে লুম্বিনী পার্ক বেড়াতে চাইলে নেপালি মুদ্রায় 1,500 থেকে 2,000 টাকা খরচ হবে। আমরা প্রথমে যেখানে এলাম এটা হচ্ছে মায়ানমার বা বার্মার তৈরি করা গোল্ডেন টেম্পল। তৈরি হয়েছিল 1996 সালে। আর ওপাশে রয়েছে নেপালের তৈরি করা টেম্পল। পাশেই রয়েছে একটি বাগান। পাশেই রয়েছে ইন্টারন্যাশনাল গৌতমী নান টেম্পল। সিদ্ধার্থর জন্মের পর জন্মদাত্রী মা মায়াদেবীর মৃত্যু হলে মাসি গৌতমীর কাছেই বড় হয়ে ওঠেন সিদ্ধার্থ। গৌতমী নান টেম্পলটা এটা তৈরি করেছে নেপাল সরকার। হ্যাঁ, পুরোটাই মন্দির নগরী আর কি এই জায়গাটা। তবে এখানে যারা আসবেন অবশ্যই ভেতরে ঘুরতে হলে টোটো নিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা মন্দির কিন্তু একে অপরের থেকে বেশ খানিকটা দূরে। না হলে অনেকক্ষণ সময় লাগবে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। টোটো নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার হচ্ছে কম্বোডিয়ার টেম্পল। এখানকার বেশিরভাগ মন্দিরের মতোই এই মন্দিরটিও প্যাগোডা স্টাইলের। অপূর্ব সুন্দর কারুকার্য,
মন্দিরের ভেতরে রয়েছে বুদ্ধের মূর্তি, আর মন্দিরের ভেতরের দেওয়ালে অপূর্ব সুন্দর ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বুদ্ধের জীবনের নানা কাহিনী, সেই সাথে জাতকের গল্প। এই মন্দিরটা মহাবোধি সোসাইটি ইন্ডিয়ার তরফ থেকে তৈরি করা। লুম্বিনী পার্কের ভেতরে রাস্তার অবস্থা কিন্তু সাংঘাতিক খারাপ। পুরো পার্কেই রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, ধুলোর সমস্যা রয়েছে। এবার হলো থাইল্যান্ডের টেম্পল। এটি কিন্তু মূল মন্দির নয়, বাদিকে আরেকটু গিয়ে এই হলো সাদা রঙের মূল মন্দির। এখনো অবধি যতগুলো মন্দির দেখলাম তার মধ্যে এই থাইল্যান্ডের মন্দিরটা সবচেয়ে সুন্দর লাগলো। ভেতরে এমারেল্ড বুদ্ধার আদলেই তৈরি করা বুদ্ধ মূর্তি রয়েছে, এক্স্যাক্টলি যেরকম আমি থাইল্যান্ডে ব্যাংককে এমারেল্ড বুদ্ধা টেম্পলে দেখেছিলাম এমারেল্ড বুদ্ধার মূর্তি, সেরকমই একটা মূর্তি রয়েছে এখানে, দেখাচ্ছি। এই মন্দিরটা আবার নেপালের তৈরি, এটাও খুব সুন্দর। এই নেপালের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরে অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, এখানে এলে এই মন্দিরটা একেবারেই মিস করবেন না, ভেতরে যাবেন। এটা হচ্ছে লিনসন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট টেম্পল। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড প্রচুর মানুষ যে ডোনেশন দিয়েছেন লিনসন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সোসাইটিকে, সেই ডোনেশনের টাকায় এই টেম্পলটা তৈরি হয়েছে। এই মন্দিরটা আরেকটা সুন্দর মন্দির, এটা তৈরি করেছে জার্মান সরকার। এই মন্দিরটা নেপাল সরকারেরই তৈরি করা, এটা একটা ট্র্যাডিশনাল বুদ্ধিস্ট মহাযান টেম্পল। এই মন্দিরের স্টাইলটা অনেকটাই পাটন বা ভক্তপুর দরবার স্কোয়ারের প্রাসাদের মতো। এটা হলো সিঙ্গাপুরের মন্দির। সিঙ্গাপুরের টেম্পল দেখে নেওয়ার পরে আমরা গিয়েছিলাম কোরিয়ান টেম্পল দেখতে। তারপর ভিয়েতনামের মন্দিরে গিয়ে দেখি সেটি বন্ধ, সেখানে তখন রিনোভেশনের কাজ চলছে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, মাঝখানে একটা খাল মতো করা আছে। এই বোটগুলো করে, স্পিড বোট, এই বোটগুলো করে একদম সোজা চলে যাবে মায়াদেবীর মন্দিরে। আপনারা চাইলে যে টোটো ভাড়া করে এসেছেন সেটা নিয়েও যেতে পারেন, আর চাইলে পরে এই নৌকা করেও যেতে পারেন। আমরা নৌকা করেই যাচ্ছি, পার হেড খরচ হচ্ছে 50 টাকা করে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে দিই, একটা নৌকায় কিন্তু 10 জন করে যাবে। তো যদি 10 জন না হয় তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, শেয়ারিং সিস্টেম, অথবা আপনাকে 10 জনের টাকা দিতে হবে, মানে 500 নেপালি কারেন্সি। তো যাই হোক, একটা নৌকা আসছে, এখানে আপাতত কেউ নেই। হ্যাঁ, ওই যে নৌকাটা আসছে ওরা যদি রিটার্নে যায় তাহলে সেই নৌকায় আমরা চলে যাব, আর না হলে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, 10 জন না হলে ছাড়বে না। যাক, একটু ভ্যারাইটি হলো। পৃথ্বীজিৎ, কিছু তো ভ্যারাইটি হলো, নাহলে টোটো করে চড়ে চড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা কিন্তু খুব খারাপ মাঝখানে, এখন রাস্তা কনস্ট্রাকশন চলছে এখানে পুরো পার্কে, এই টেম্পল পার্কে রাস্তাঘাট তৈরি হচ্ছে।
খুব একটা ভালো অবস্থা নেই রাস্তাঘাটের, তবে 1-1.5 বছরের মধ্যে হয়তো খুব সুন্দর হয়ে আশা যাবে। করা যায় আর কি, আশা যদি করা হয়ে যায়। যায় কমপ্লিট তাহলে অবশ্যই তখন এখন ভালো যে হবে। সিচুয়েশন আছে তাতে কিন্তু একেবারেই কমফোর্টেবল নয়, টোটো করেও গাড়ি করেও হবে না, রাস্তা এখানে খুব খারাপ। চলো। এই ফ্লেমটা নেপাল অয়েল কর্পোরেশন এখানে জ্বালিয়ে রেখেছে, এটার্নাল পিস ফ্লেম, সবসময় আগুন জ্বলছে এখানে। মায়াদেবীর টেম্পলে যেতে গেলে 500 মিটার মতো কিন্তু হাঁটতে হবে, যেখানে আমাদের নৌকা থেকে নামালো সেই অবধি কিন্তু, যদি টোটো করে আসেন সেই অবধি আসবে, তারপরে 500 মিটার হাঁটা। এখানে টিকিট হচ্ছে ভারতীয়দের জন্য 64 টাকা, ছাত্র হলে 32 টাকা, আর ক্যামেরার জন্য 100 টাকা। আচ্ছা, এই যে টাকাগুলো বলছি এগুলো কিন্তু সব নেপালি কারেন্সি। আপনি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করার জন্য 1.6 দিয়ে ডিভাইড করে দিন। 100 ইন্ডিয়ান টাকায় 160 নেপালি টাকা। এখানে জুতো রাখতে হবে। এই জায়গাটাই মায়াদেবীর টেম্পল, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মায়াদেবীর মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এই হচ্ছে মায়াদেবীর মন্দির। এর ভেতরেই আজ থেকে 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 563 সালে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। ভগবান বুদ্ধের এক্স্যাক্ট বার্থ প্লেস বলা হয় এই মন্দিরের ভেতরে একটি জায়গাকে। সেই জায়গাটা চিহ্নিত করা আছে, সেখানে একটা শিলা রয়েছে, বাধাই করা রয়েছে। সেই জায়গাটাই মূল জায়গা, ভগবান বুদ্ধের জন্মস্থান। মায়াদেবী কপিলাবস্তু এখান থেকে 27 কিলোমিটার। কপিলাবস্তু থেকে সন্তান প্রসবের জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন, পথের মধ্যে এখানেই প্রসব যন্ত্রণা ওঠে মায়াদেবীর, তারপর এখানেই ভগবান বুদ্ধের জন্ম হয়। এই জন্মস্থানটাকে কিন্তু ডিটেক্ট করেছিলেন অশোক, মহারাজা অশোক। উনি খ্রিস্টপূর্ব 250 বা 49 সালে এখানে এসেছিলেন, এই জায়গাটাকে ডিটেক্ট করেছিলেন ভগবান বুদ্ধের জন্মস্থান হিসেবে। এবং এখানে একটা অশোকের পিলারও রয়েছে, সেটা ওপাশে রয়েছে, দেখাচ্ছি আমি। আর ওপাশটায় রয়েছে একটা পুকুর, বলা হয় ভগবান বুদ্ধের জন্মের পরে মায়াদেবী ওই পুকুরেই স্নান করেছিলেন। এই হলো সেই পবিত্র পুকুর, বলা হয় এখানেই মায়াদেবী স্নান করেছিলেন ভগবান বুদ্ধের জন্মের পরে। আর এই হলো মন্দিরের গায়ে অশোক স্তম্ভ। মহারাজা অশোক এখানে এসেছিলেন তার রাজত্বের 20তম বর্ষে, সেটাই কিন্তু এই পিলারে লেখা আছে। এখন দুপুর 2:15 ভারতীয় সময়। আমরা বসে আছি একদম লুম্বিনীর চকে, পাশেই হোটেল, লাঞ্চ হয়ে গেল। এখন যাব কপিলাবস্তু, এখান থেকে 27 কিলোমিটার। এখানে গাড়ি ঠিক করলাম, এখানে গাড়ি নেই আর কি, রাস্তায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর একজনের সঙ্গে কথা বলে এই দোকানে এসে এদের গাড়ি আছে, ফোন করে কথা হলো, ঠিক করলাম 2500 টাকায় কপিলাবস্তু ঘুরিয়ে নিয়ে আসবে আমাদের। ওখানে 3টে জায়গা আছে দেখার, 3টে জায়গা দেখে আবার আমাদের এখানে ছেড়ে দেবে 2500 টাকা নেপালি কারেন্সিতে। গাড়ি আসছে, এখান থেকে ফোন করেছিল, আমরা ওয়েট করছি। আবারও বলে দিচ্ছি, ভারতীয় টাকার সঙ্গে নেপালি টাকার পার্থক্য হচ্ছে একটা 1.6-এর ফ্যাক্টর, মানে 100 ইন্ডিয়ান কারেন্সিতে 160 নেপালি কারেন্সি পাবেন। এটা হচ্ছে কনভার্সন রেট। এখন বাজে 2:30, আমরা রওনা দিলাম কপিলাবস্তুর দিকে। এখান থেকে 27 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। ওখানে 3টে জায়গা আছে, দেখে আবার সন্ধে ফিরে আসবো এখানে। আমরা এখন আছি কপিলাবস্তুর কাছেই, তিলোরা কোটে। এটাই অ্যানশিয়েন্ট কপিলাবস্তু। এখানেই ছিল রাজা শুদ্ধোধনের রাজপ্রাসাদ, যেখানে জীবনের 29 বছর কাটিয়েছিলেন সিদ্ধার্থ, মানে গৌতম বুদ্ধ। তবে কপিলাবস্তুর রাজপ্রাসাদে গিয়ে হতাশ হতে হলো।
কিছুই প্রায় অবশিষ্ট নেই। সংরক্ষণের অভাবও চোখে পড়ে। যে স্ট্রাকচারগুলো এখানে চোখে পড়ে তা গৌতম বুদ্ধের অনেক পরের সময়কার। এখানে কিছুই আর অবশিষ্ট নেই সেভাবে, জাস্ট ভিতগুলো পড়ে আছে। এই হচ্ছে সেন্ট্রাল স্ট্রাকচারাল কমপ্লেক্স। খুব সম্ভবত এখানেই সিদ্ধার্থর রাজপ্রাসাদ ছিল, মানে রাজা শুদ্ধোধনের রাজপ্রাসাদ ছিল। এই স্ট্রাকচারটা যেটা এখানে এক্সক্যাভেশনের ফলে উঠে এসেছে, এটা কিন্তু গৌতম বুদ্ধের অনেক পরের সময়কার স্ট্রাকচার, বেশ কয়েকশো বছর পরের স্ট্রাকচার। খুব সম্ভবত এখানে ছিল আগে রাজপ্রাসাদ, কিন্তু এই প্রাসাদটা, এই স্ট্রাকচারটা অনেক পরে তৈরি করা হয়েছিল, খ্রিস্টীয় 2য় বা 3য় শতকে। তাই লেখা আছে এখানে। মানুষেরা কিন্তু এই জায়গাকেই কানেক্ট করেন রাজা শুদ্ধোধনের রাজপ্রাসাদ হিসেবে। হয়তো সেটা এখানেই ছিল, কিন্তু এই যে স্ট্রাকচারটা, এটা অনেক পরে তৈরি করা। এইটা হচ্ছে পূব দিকের গেট, আর এটাই বলা হয় যে এইখান দিয়ে সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সত্যের খোঁজে, মানে মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থানের পথে। এই সেই গেট। আমরাও সেই গেট দিয়ে বেরোলাম। আমরাও সেই গেট দিয়ে বেরিয়েছি। আমাদের তো মহাপ্রস্থান বহুদিন আগে থেকেই হয়ে আছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর সত্যের খোঁজেই বেরিয়েছি আমরা। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এই 400 মিটার মতো এলে পরেই দুটো স্তূপ পড়বে, একটা বড়, একটা ছোট। বলা হয় বড় স্তূপটা রাজা শুদ্ধোধনের স্মৃতিতে, আর ছোটটা মায়াদেবীর স্মৃতিতে তৈরি করা। এগুলো সময়কাল হচ্ছে খ্রিস্টীয় 4র্থ শতক, যা লেখা আছে এখানে। বড় স্তূপ আর ওই হচ্ছে ছোট স্তূপ। এই জায়গাটার নাম হচ্ছে কুদান। এখানে একটা ফোকলোর আছে, যেখানে একটা দৈত্য থাকতো, জায়ান্ট। সে নাকি খুব বড় লাফ দিতে পারতো। কুদান মানে হচ্ছে টু জাম্প। কিন্তু আরেকটা যে তথ্য, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করার পরে যখন ফিরে এসেছিলেন এখানে, তখন এই সেই জায়গা যেখানে রাহুল, মানে সিদ্ধার্থর ছেলে, বুদ্ধর ছেলে রাহুল, এবং মা গৌতমী, গৌতম বুদ্ধের যে পালিকা মা গৌতমী, তাদের সঙ্গে দেখা করেছিলেন বুদ্ধ এইখানে, এবং রাহুলকে দীক্ষা দিয়েছিলেনও এই জায়গাতেই। এই হচ্ছে সেই কুদান। এখানে একটা পুরনো শিব মন্দিরও আছে, দেখাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। কাল ভোরবেলা 5টায় আমরা এখান থেকে বাসে করে যাব হচ্ছে চিতওয়ান। এর পরের পর্বে থাকবে চিতওয়ানের গল্প। সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথ্বীজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।